রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 3 পুলিশ কর্মকর্তা মৃত্যুদণ্ড। 2 জনের বিভিন্ন মেয়াদের সাজা। তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তুরাগ নদে উদ্ধার 2 মরদেহের রাজনৈতিক কোনো পরিচয় জানা নেই। জেলা পুলিশের দাবি, ঘুরতে গিয়ে আর গোসলে নেমে মৃত্যু হয় সুমনা রনির। সংসদে ঘাটতি বাজেট নিয়ে আলোচনা, স্বল্প আয়ের মানুষের কথা ভাবা হয়েছে দাবি সরকারি দলের এমপিদের। ঋণ করে ঘি খাওয়ার সমালোচনা জামায়াতের। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তার নিয়ে তুমুল সংঘর্ষ, মারামারিতে জড়ায় 2 ইউনিয়নের 15 গ্রামের মানুষ। মহাসড়ক 5 ঘন্টা বন্ধ থাকায় ভোগান্তি। 8-10 গ্রামের মানুষ 2 পক্ষ সংঘর্ষ করে। আসার পরে প্রচন্ড কাজে লাগছে এবং এখানে আমি 2 ঘন্টা বসা। সপ্তাহখানেক ধরে পানি নেই মিরপুর 10 সংলগ্ন বেশ কয়েকটি এলাকায়। বারবার লাইন পরিবর্তনেও মিলছে না সমাধান। চাহিদার তুলনায় উত্তোলন অপর্যাপ্ত বলছে ওয়াসা। একদিন পর একদিন পানি পাই, আর লাইনের পানি পাই না, বাইরের থেকে পানি আমাদের সংগ্রহ করতে হয়। আমরা এখন ড্রিলিং স্টেপে আছি, এরপর হচ্ছে গিয়ে আমরা জেটিং স্টেপে যাব, তারপর পাম্প ইনস্টল করে পানি পাওয়া যাবে। আশা করা যাচ্ছে যে 1 মাস লাগবে। ভেনেজুয়েলায় ভূমিকম্পের 3 দিন পরও মিলছে জীবিতদের সন্ধান। চাপা পড়া প্রায় 60,000 মানুষের পরিণতি অজানা। উদ্ধারে কাজ করছে বিভিন্ন দেশের 30টিরও বেশি দল। দর্শক, আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে আলবিসেলেস্তারা। 60 মিনিটে বদলি হিসেবে নেমে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের রেকর্ড গড়েন লিওনেল মেসি। 4 জুলাই নক আউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে স্কালোনি শিশুরা। মেসিবিহীন আর্জেন্টিনা কেমন করবে, সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও মিলেছে ডালাসের এটিএনটি স্টেডিয়ামে। জর্ডানের বিপক্ষে 9 পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ লিওনেল স্কালোনি। বিশ্বকাপে অভিষেক হয় জিওভান্নি সিমিওনে 5 সহ এক ঝাঁক তরুণের। বিকল্প একাদশ নিয়েও শুরু থেকে জর্ডানের উপর চড়াও হয় আলবিসেলেস্তারা। কাঙ্ক্ষিত গোল আসে ম্যাচের 19 মিনিটে। দারুণ সেট পিসে উদযাপনের উপলক্ষ এনে দেন জিওভান্নি লো সেলসো। এর আগে বিশ্বকাপে 8 ম্যাচ খেলে গোলের দেখা পাননি লাউতারো মার্টিনেজ। অবশেষে 9ম ম্যাচে এসে ফুরলো অপেক্ষা। আলভারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে মার্টিনেজ নিজের নামের পাশে লেখালেন প্রথম বিশ্বকাপ গোল। প্রথমার্ধে 73% বলের দখল ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। সফল পাস ছিল 93%। 3টি অন টার্গেটে শট নিয়ে 2টিতেই গোল। বিরতির পর অফসাইডে বাতিল হয় জিওভান্নির করা গোল, আর গোলবার হতাশ করে লাউতারো মার্টিনেজকে। পাল্টা আক্রমণে ব্যবধান কমায় জর্ডান। 55 মিনিটে দারুণ হেডে স্কোরশিটে নাম তোলেন বদলি ফরওয়ার্ড মুসা আল তামারি। এবারের বিশ্বকাপে প্রথম গোল হজম করে আর্জেন্টিনা। গোল খেয়ে পরিকল্পনায় পরিবর্তন আনেন কোচ স্কালোনি। 60 মিনিটে মাঠে নামেন মেসি, ম্যাকালিস্টার ও আলমাদা। 2 স্কোরার মার্টিনেজ ও জিওভান্নির সঙ্গে উঠিয়ে নেওয়া হয় নিকো পাচকে। মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন এলেমটেন। 1 যুগ পর পেলেন ফ্রি কিক গোল, গড়লেন নতুন রেকর্ড। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে টানা 7 ম্যাচে করলেন গোল, ছাড়িয়ে গেলেন জাস্ট ফন্টেইন ও জিয়া জিনহোকে। শেষ পর্যন্ত বড় জয়ে গ্রুপ পর্ব শেষ করলো আর্জেন্টিনা। 1930, 38, 2010 এবং 2014 বিশ্বকাপের পর এবারই বিশ্বকাপে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। তবে এর আগের যে বিশ্বকাপগুলোতে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতেছিল তার কোনোটিতেই চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার নিশ্চয়ই সেরকমটা হবে না।
সেই প্রত্যাশাই করছে আর্জেন্টিনা সমর্থকরা। বিপরীতে জর্ডানের প্রাপ্তি একেবারেই কম নয়, তারা আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপে প্রথম গোল দিয়েছে এবং গ্রুপ পর্বে 3 ম্যাচে হারলেও তারা গোল করেছে প্রতিটিতেই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় আর্জেন্টিনা জর্ডান ম্যাচ উপভোগ করেছেন ভক্ত সমর্থকরা। সকাল থেকেই আকাশি সাদা জার্সিতে ভরে ওঠে টিএসসি এলাকা। কারো হাতে বিশাল পতাকা, কেউ মুখ রাঙিয়েছিলেন প্রিয় দলের রঙে। জয়ের পর মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস। ম্যাচের শুরু থেকে উত্তেজনায় টান টান টিএসসি। প্রথম গোল হতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। গোলের পর গোল, সঙ্গে উল্লাস। কেউ লাফিয়ে উঠছেন, কেউ বন্ধুদের জড়িয়ে ধরছেন, আবার কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন সেই আনন্দের মুহূর্ত। হয়তো 3-1 মতো হতে পারে। 3-0 আমরা প্রত্যাশা করতেছি আর কি। মেসির বাইরের যে আর্জেন্টিনার বিকল্প অনেক প্ল্যান আছে, এই ম্যাচের মাধ্যমে আমরা সেটাই প্রমাণ পাচ্ছি। ম্যাচের আগে একটি প্রশ্নই ঘুরছিল সবার মুখে, মেসি কি খেলবেন? শুরুতে বেঞ্চে থাকলেও বদলি হিসেবে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। নেমেই দুর্দান্ত এক ফ্রিকিকে গোল পান LM10। ভক্ত সমর্থকদের উল্লাসে কেঁপে ওঠে ক্যাম্পাস। আমাদের যে এক্সপেকটেশন ছিল তা মেসি ফুলফিল করে দিছে। মেসি ছাড়াও আমাদেরকে অন্যান্য বাকি যে 10 প্লেয়ার আছে তারা আমাদেরকে হতাশ করে না। ব্রাভো আর্জেন্টিনা, ভ্যামোস আর্জেন্টিনা, লিও মেসির জয় হোক। জর্ডানের বিপক্ষে 3 বার জালের দেখা পায় আর্জেন্টিনা। জর্ডান একটি গোল শোধ করলেও শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়নরাই। 3-1 গোলের জয়ে গ্রুপ সেরা হয়েই নকআউটে আর্জেন্টিনা। গ্রুপে টিম যেগুলো পড়ে সবই তো নরম টিম, এই নরম টিমের সাথে 4-5টা গোল এগুলো তো আরো বেশি দেওয়ার কথা ছিল। র্যাঙ্কিং এর নাম্বার 1 দলের জন্য সব দলই ছোট দল, সো বলার কিছু নাই। আর্জেন্টিনার সামনে স্পেনও ছোট দল, ব্রাজিলও ছোট দল, মরক্কো ছোট দল, পর্তুগালও ছোট দল। ডিফেন্স, ফরওয়ার্ড, মিডফিল্ড সব জায়গায় 100তে 100 সবাই ভালো করেছে। সবার পরিশ্রমে আমার মনে হয় আজকের জয়টা এসেছে। খেলা শেষ, কিন্তু উৎসব তখনও শেষ হয়নি। টিএসসি থেকে বেরিয়ে সমর্থকদের অনেকেই শুরু করেন বিজয় মিছিল। ঢোল, পতাকা আর আর্জেন্টিনা আর্জেন্টিনা স্লোগানে মুখর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গ্রুপ পর্বের সমীকরণ শেষ, এবার শুরু হচ্ছে সরাসরি নকআউটের ডু অর ডাই লড়াই। 28 জুন দিবাগত রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু। এরপর 29 জুন রাত 11টায় এশিয়ার পরাশক্তি জাপানের প্রতিপক্ষ ব্রাজিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 4 জুলাই ভোর 4টায় নামবে কেপ ভার্দের বিপক্ষে। 16 ম্যাচের লড়াইয়ে কার ম্যাচ কবে কখন তা নিয়ে আরও থাকছে ডেস্ক রিপোর্টে। 16টি দলকে বিদায় জানিয়ে 2026 বিশ্বকাপ এখন রূপ নিয়েছে 32 দলের মহাযজ্ঞে। এবার আর কোনো হিসেব নিকেশের সুযোগ নেই, ভুল করলেই বিদায়। মঞ্চ এখন প্রস্তুত কাঁপন ধরানো নকআউটের। ফুটবল রোমাঞ্চের এই নতুন অধ্যায় শুরু হচ্ছে 28 জুন বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়, যেখানে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। তবে বিশ্বজুড়ে কোটি ভক্তের চোখ থাকবে 29 জুন রাত 11টায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এবার এশিয়ার পরাশক্তি জাপান। সামুরাই ব্লুদের বাধা টপকে হেক্সা মিশনের পথে রাউন্ড অফ 16 নিশ্চিত করতে পারবে কি সেলেসাওরা? সেই উত্তর মিলবে সোমবার দিবাগত রাতেই। 30 জুন মাঠে গড়াবে তিনটি মহারণ। রাত 2:30টায় জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে। এরপর সকাল 7টায় হাই ভোল্টেজ ম্যাচে ডাচদের পরীক্ষা নেবে মরক্কো। আর একই দিন রাত 11টায় শেষ 16 টিকিটের লড়াইয়ে নামবে আইভরি কোস্ট ও নরওয়ে। জুলাইয়ের প্রথম দিনটাও জমজমাট। রাত 3টায় সুইডেনের বিপক্ষে লড়বে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। সকাল 7টায় মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। আর রাত 10টায় ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে এবারের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। 2 জুলাই রাত 2টায় বেলজিয়ামের কঠিন পরীক্ষা নিতে পারে আফ্রিকান জায়ান্ট সেনেগাল। ভোর 6টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা। পরদিন 3 জুলাই রাত 1টায় স্পেনের সামনে নামবে অস্ট্রিয়া। আর ভোর 5টায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সকাল 9টায় সুইজারল্যান্ড লড়বে আলজেরিয়ার সাথে। 32 দলের এই নকআউট পর্বের পর্দা নামবে 4 জুলাই। রাত 12টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। আর ভোর 4টায় কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ম্যাচে সকাল 7টায় কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। কার মুখে ফুটবে হাসি আর কারা চোখের জলে বিদায় নেবে তা দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।
জুলাই আন্দোলনে রামপুরায় আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 2 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন ও 20 বছরের সাজা দেওয়া হয়েছে। এ রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন ও শহীদ পরিবার, তবে সন্তুষ্ট নয় আসামি পক্ষ। চিফ প্রসিকিউটর জানান, হাবিব সহ পলাতক 4 আসামিকে ধরতে সাজা পরোয়ানা পাঠানো হবে। যদি বিদেশে পলাতক হয় তবে সহযোগিতা চাওয়া হবে ইন্টারপোলের। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 19 জুলাই পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলেছিলেন আমির হোসেন। যদিও ঝুলে থাকা অবস্থাতেই পরপর 2 দফায় আমিরকে গুলি করে পুলিশ। ওই দিন একই এলাকায় পুলিশের গুলিতে নিহত হন বৃদ্ধা মায়া ইসলাম ও নাদিম। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয় ট্রাইব্যুনালে। তবে গ্রেফতার হয় শুধু এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এ মামলায় বিচার শুরু হলে গুলিবিদ্ধ আহত আমির হোসেন সহ 14 জনের জবানবন্দিতে উঠে আসে রামপুরা এলাকার হত্যাকাণ্ডের বর্ণনা। 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2 জনকে হত্যা করলো, 2 জনকে তারা নির্মমভাবে তারা আহত করলো। এইটাই হচ্ছে গ্র্যাভিটি অফ অফেন্স। রামপুরার এই মামলার বিচার শেষে রোববার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রায়ে মামলার প্রধান আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউরকে মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। হাবিবুর রহমান and Mohammad Rashidul Islam be found guilty of the commission of crimes against humanity. এছাড়া আমির হোসেনকে গুলি করার দায়ে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড ও তারিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলার মধ্যে আমরা ভিডিও বার্তা, যেটা ভিডিও ক্লিপ ছিল, সেটা আমরা আদালতে প্রদর্শন করেছি। ওয়্যারলেস মেসেজ যেটা হাবিবুর কমিশনারের ছিল, সেটা আমরা উপস্থাপন করেছি। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল, সেগুলো আমরা উপস্থাপন করেছি। এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। শহীদদের পরিবার ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো, এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে আসামিদের আইনজীবীরা বলেন, রায়ে সন্তুষ্ট নন তারা। রায় প্রকাশের পর করবেন আপিল। ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল এটা এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে, উইচ ইউ বিলিভ, এবং সেজন্য আমরা অ্যাগ্রি অনারেবল ট্রাইব্যুনালের রায়ে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার বিচার শেষ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আগামী মঙ্গলবার আরও একটি মামলার রায় ঘোষণা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে ঋণ করে ঘি খাওয়ার সাথে তুলনা করেছেন জামায়াতের সংসদ সদস্যরা। সকালে বাজেট আলোচনায় তারা বলেন, সক্ষমতার বাইরে বিশাল পরিকল্পনা, কেবল বিলাসিতা। বিপরীত মন্তব্য সরকার দলীয় এমপিদের। বলেন, অল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, কেবল ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত বিরোধী দল। স্বাস্থ্য খাত নিয়ে তাদের কোনো ভাবনা নেই। বাজেট আলোচনা শেষ দিনে অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকার দলীয় এমপিরা বলেন, এ বাজেট জনমানুষের। সামাজিক নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে গরিবের কষ্ট লাঘবের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ব্যাংকিং খাতে ষড়যন্ত্র এড়াতে 1000 ও 500 টাকার নোট বাতিলের দাবি জানান। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, অর্থ পাচারকারীদের শাস্তির মুখোমুখি করতে না পারলে অর্থনীতি টেকসই করা সম্ভব নয়। যারা সৈরাজ যাচ্ছিল টাকাটা তারা বসে টাকা ফেলে চলে গেছে এবং ঘর ঘর টাকা আছে, ব্যাংক রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতে ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 প্রায় ব্যাংক টাকা পর লিগাল হয়ে যাবে টাকাটা। যারা 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে,
এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা সেটি ডিফিকাল্ট হবে। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতার ভাগ নিয়ে ব্যস্ত তারা, স্বাস্থ্যখাত নিয়ে তাদের ভাবনা নেই। এ সময় সড়ক, রেল ও সেতু মন্ত্রণালয়ের জন্য বাজেটে বরাদ্দের নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। বাজেটে অপরিকল্পিতভাবে এখানে সেখানে বিল্ডিং আর হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা নেই। এই বাজেট আমাদের বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 106টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে বাংলাদেশে 3000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। বলেন, ঘাটতি বাজেট জাকাত ফান্ড থেকে পূরণ করা সম্ভব। উপরের হাতটা ভালো, নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। মাননীয় স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। জনগণের হাতে কার্ড না দিয়ে কাজ তুলে দেওয়ার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, তাহলেই শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করতে পারবে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সদস্য। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। আদ্দিন হাসপাতালের দোষীদের শাস্তির আওতায় আনতে হবেই, কেননা অক্সিজেনের অভাবে যখন 6 শিশু ছটফট করে মারা যায় তখন হাসপাতাল মালিক দেখতেও যাননি। সংসদে দেয়া বক্তব্যে এই মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, আদ্দিন হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপকে দলীয়করণ করা ঠিক হচ্ছে না। আদ্দিনের যে ঘটনা ঘটেছে আপনারা কেউ জাননি, আজকে সংসদে কথা বলেন আপনারা। 6টা শিশু যখন চায় হাত পা বাইরে যখন বিশ্রায় কাঁদতেছিল মাননীয় স্পিকার বাঁচার জন্য, সে হাইপার ক্যাপনিয়ায় এসি বন্ধ করে দিয়েছে। ছটফট করতে করতে কার্বন ডাই অক্সাইডের জন্য তারা মৃত্যুর কোলে ঢলে পড়েছে। মালিক দেখতে পর্যন্ত যাননি। যেটা অবহেলার কারণে অক্সিজেনের অভাবে বাচ্চাগুলি মারা গিয়েছে। আমরা কি বসে থাকবো মাননীয় স্পিকার? We want to bring all the hospitals under discipline. 4 মাসের সংস্কার কার্যক্রমে খুশি নয় বিরোধী দল। সংসদের সুরাহার বিষয় সংসদের বাইরে টেনে নিলে তা কারোর জন্য সুখকর হবে না। সংসদে বাজেট আলোচনায় এই মন্তব্য করে রংপুর 2 আসনের এমপি এটিএম আজহারুল ইসলাম বলেন, এবারের বাজেট উচ্চাভিলাষী আর ঋণ নির্ভর। আশ্বাস দিচ্ছেন, তো আশ্বাসে মানুষ কতটুকু বিশ্বাস করবে? 4 মাসে পর তো সে আশ্বাসে আমরা এখন সন্তুষ্ট হতে পারলাম না। যে বিষয়টা সংসদের মধ্যে ফয়সালা হওয়া উচিত সেই বিষয়টা সংসদের বাইরে নিয়ে যাবেন না। দেশের জন্য, আপনার জন্য, কারোর জন্য ভালো হবে না। মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান স্পারসোর কার্যালয় ঘুরে দেখেন তিনি। প্রতিষ্ঠানটির প্রতিটি বিভাগ পরিদর্শন করেন এবং কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে তাৎক্ষণিক মতবিনিময় করেন। স্পারসো চেয়ারম্যান মোহাম্মদ রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানটির বিভিন্ন কার্যক্রম সহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম সম্পর্কে তারেক রহমানকে বিস্তারিত জানান। এ সময় প্রধানমন্ত্রী স্পারসোকে একটি আধুনিক যুগোপযোগী স্বনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশও দেন। আশা করেন জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম হবে এই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। তুরাগে উদ্ধার 2 মরদেহের রাজনৈতিক পরিচয় জানে না ঢাকা জেলা পুলিশ। এ বিষয়ে খোঁজও নেয়নি তারা। কারণ হিসেবে জানিয়েছে, পরিবার যেহেতু অপমৃত্যু মামলা করেছে তাই সেটি মাথায় নিয়েই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ দাবি করেছে পরিবার নির্ভয়েই মামলা করেছে। এদিকে ডিএমপি দাবি করেছে তাদের আওতাভুক্ত এলাকার মধ্যে কোনো মরদেহ পাওয়া যায়নি। আশুলিয়ার তুরাগ নদ থেকে বৃহস্পতিবার রাতে কিশোর মোহাম্মদ সুমন মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আশুলিয়া থানায় অপমৃত্যুর মামলা করেন সুমনের সৎ ভাই সালাউদ্দিন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত বৃহস্পতিবার পিকনিক করতে বন্ধুদের সঙ্গে ট্রলারে করে তুরাগ নদে গিয়েছিল সুমন। ট্রলার থেকে নামার পর নদে পড়ে যায়, সাঁতার না জানায় তলিয়ে যায় পানিতে। আর 24 জুন সাভারের রয়্যাল সিটি খেয়াঘাটে গোসল করার জন্য ডুব দিয়ে আর ওঠেনি রনি। মামলার এজাহারে এরকমই লেখা হয়েছে বলে দাবি পুলিশের। আর এজাহারের এই বক্তব্যকেই মেনে নিয়েছে ঢাকা জেলা পুলিশ। বিকালে জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসপি জানান, পরিবার নির্ভয়ে এই এজাহার দিয়েছে। এটা হচ্ছে পরিবারের ভাষ্য, যেহেতু পরিবারই ভাষ্য দিচ্ছে, কোনো অভিযুক্ত এখানে নাই, সেখানে আপনারা জানেন অপমৃত্যু মামলায় যদি পরিবার বা এটা প্রুফ থাকে পরিবার থেকেই করে, সেক্ষেত্রে আমরা আর ইনভেস্টিগেশনে যাই না। কিন্তু কোনো সাধারণ জনগণ বা কোনো ব্যক্তি আমাদের পুলিশের কাছে এসে এ ধরনের কোনো অভিযোগ করেনি যে এমন একটি ঘটনা ঘটেছে। এসপি জানান, ভিকটিমের কোনো রাজনৈতিক পরিচয় পুলিশ দেখে না। সুমন এবং রনিরও কোনো রাজনৈতিক পরিচয় জানে না পুলিশ। পরিবার যদি অভিযোগ দিত যে আমার সন্তানকে মেরে ফেলা হয়েছে, মার্ডার হয়েছে, অবশ্যই আমরা তদন্ত করতাম এবং সেই সংক্রান্তে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতাম। যদিও রোববার যমুনা টিভিকে সুমনের খালু জুয়েল বাবু জানিয়েছিলেন, 22 তারিখ সোমবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলে গিয়েছিল সুমন। শুনলাম আওয়ামী লীগের মিছিলে গেছে, যাওয়ার পরে এদিকে একই ঘটনায় সংবাদ সম্মেলন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারা জানায়, তাদের আওতাভুক্ত এলাকার মধ্যে কোনো মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেনি। ডিএমপির ঘটনা থেকে এরা মারা গিয়েছে, ডিএমপির পুলিশ বা বিভিন্নভাবে ডিএমপির লোকজন এই ধরনের, বাট এটা একেবারেই বানোয়াট গুজব। গুজব প্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানায় ডিএমপি। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 2 ইউনিয়নবাসী সংঘর্ষে পুলিশ সহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। সকাল থেকে দফায় দফায় চলে সংঘর্ষ। এতে ঢাকা ফরিদপুর বরিশাল মহাসড়কে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। সংঘর্ষ থামলেও এলাকার পরিস্থিতি থমথমে। সকাল থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পুকুরিয়া বাসস্ট্যান্ড এলাকা। হাতে ঢাল, সুরকি, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কের দুই পাশে জড়ো হন হাজারো মানুষ। কিছুক্ষণ পরেই শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় পুরো এলাকা। স্থানীয়রা জানায়, পুকুরিয়া বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল মানিকদহ ইউনিয়নের সুলতান মাতবর ও মজিব মাতবরের সমর্থক এবং হামিরদি ইউনিয়নের সিরু মাতব্বর, কামাল মাতব্বর, জাহিদ মাতব্বরের সমর্থকদের মধ্যে। সেই বিরোধের জেরে এবার হামিরদি ইউনিয়নের মহেশরদি মৌজার 11 গ্রামের মানুষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন মানিকদহ ইউনিয়নের 4 গ্রামের বাসিন্দারা। 8-10 গ্রামের মানুষ দুই পক্ষ সংঘর্ষ করে। 11 গ্রাম আর ব্রাহ্মণকান্দা 4 গ্রাম, এই সকাল থেকেই মনে করেন শুরু হয়ে গেছে সংঘর্ষ। দফায় দফায় সংঘর্ষে আহত হয় পুলিশ, সাংবাদিক সহ উভয় পক্ষের অর্ধশতাধিক। এ সময় বন্ধ হয়ে যায় ফরিদপুর বরিশাল মহাসড়কের যান চলাচল। মহাসড়কের দুই পাশে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ছুড়ে। তবুও থামানো যায়নি সংঘর্ষ। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় 5 ঘন্টা পর মহাসড়কে স্বাভাবিক হয় যান চলাচল। পুকুরিয়া জায়গায় আসার পরে প্রচণ্ড কাজে লাগছে এবং এখানে আমি 2 ঘন্টা বসা। পুলিশ আসার পরে নিয়ন্ত্রণ করছে, নিয়ন্ত্রণ করার পরে এখন আর কি স্বাভাবিক চলাচলতে আছে। আমরা উভয় পক্ষই কি নিবৃত্ত করতে চেষ্টা করেছি, অলরেডি দুই পক্ষ দুদিকে চলে গিয়েছে, এখন পরিস্থিতি স্বাভাবিক। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করলেও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। হবিগঞ্জে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে 2 পক্ষের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার বাগেরহাটি গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বড় পর্দায় খেলা দেখার সময় চেয়ারে বসা নিয়ে জাদু মিয়া ও বাবুল মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এ জেরে দুপুরে 2 পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল পাটালি গ্রুপের সদস্যরা। গ্যাংয়ের নেতৃত্ব দেয়া সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ 8 জনকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে র্যাব। সংস্থাটি বলছে, মোহাম্মদপুরকে নিরাপদ ও অপরাধ মুক্ত করতে
কাজ করছে তারা। গেল 19 এপ্রিলের ঘটনা। মোহাম্মদপুরে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পাটালি গ্রুপের সদস্যরা। পরে সেখান থেকে পালিয়ে যায় তারা। তারও বছরখানেক আগের ঘটনা আরও ভয়াবহ ও আতঙ্কের। মোহাম্মদপুরের জাফরাবাদের একটি বাড়িতে ঢুকে একই পরিবারের 7 জনকে চাপাতি দিয়ে কোপায় পাটালি গ্রুপ। এসব ঘটনায় গ্যাংয়ের সদস্যদের নজরদারিতে রাখে র্যাব। শনিবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মোহাম্মদপুর থেকে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ গ্রেফতার হয় 8 জন। গত 27 জুন 2026 তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় কুখ্যাত ছিনতাইকারী চক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এই গ্রুপটি। ওই চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক মামলা এবং মারামারি যে হেন কোনো অপরাধ নাই যেগুলো তারা করে না। তো আমরা আশা করি যে পাটালি গ্রুপের অন্য সদস্যরা তো ইতিমধ্যে কারাগারে আছে, এরাও ঢুকছে এবং ভবিষ্যতে যারা এটা নেতৃত্বে আসার চেষ্টা করবে তাদেরকেও আমরা অবশ্যই গ্রেপ্তার করব। মোহাম্মদপুরের রায়ের বাজারের পাবনা গলি, ক্যান্সার গলি, সাদেক খান রোড, আজিজ খান রোড, বালুর মাঠ সহ জঙ্গল সলিমপুরের মতো বেশ কয়েকটা গলি আছে যেখানে পুলিশ অপারেশনে গেলে সন্ত্রাসী হামলার শিকার হন। এসব গলিকে নিরাপদ করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে কাজ করছে র্যাব। জনগণ, পুলিশ, সাংবাদিক সব কমিউনিটির সহযোগিতা খুব শিগগির মোহাম্মদপুর নিরাপদ হয়ে যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। দীর্ঘ বিরতির পর আবারও শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। রাজধানী থেকে প্রত্যন্ত গ্রাম, দেশ জুড়ে একযোগে চলছে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবার 6 থেকে 59 মাস বয়সী প্রায় 2,40,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াতে সকাল থেকেই শিশুদের নিয়ে নির্ধারিত কেন্দ্রে অভিভাবকদের ভিড়। প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে শিশুদের বয়স অনুযায়ী খাওয়ানো হয় নীল ও লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল। বাচ্চাদের বিভিন্ন ধরনের রোগ থাকে বা অপুষ্টিতে ভোগে, এজন্য যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ালে পুষ্টি হবে বা বাচ্চা সুস্থ থাকবে। 15 মাসের কালে খেয়েছে, আর এই যে এইবার খাওয়ালাম, কিন্তু খাওয়ানোর পর আমার বাবু খুবই সুস্থ ছিল, সুস্থ আছে, ভালো আছে। 6 মাস পর এই ক্যাম্পিংটা করা অবশ্যই উচিত, যেহেতু এই যে হামের প্রাদুর্ভাব ছিল, আবার ভিটামিন এর অভাবে কিন্তু অনেক বাচ্চা দেখা যায় অনেক রকমের সমস্যা। রাজধানীতে কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শুধু টিকার ওপর ভরসা না করে শিশুদের রোগ প্রতিরোধ বৃদ্ধির দিকেও মনোনিবেশ করতে হবে। সেজন্য সচেতন থাকতে হবে মায়েদের। জন্মের পরে বাচ্চাদেরকে মায়ের শাল দুধ যেন দেওয়া হয়, আপনারা একটু প্রচার করবেন, এটা আমাদের সবার দায়িত্ব। কারণ শাল দুধের চাইতে বড় ভিটামিন এ স্টক আর কিছু হতে পারে না। তারপরে নিয়ম মাফিক 6 মাস থেকে 180 দিন পর্যন্ত বাচ্চাদেরকে রেগুলার মায়ের দুধ খাওয়ানি, পানি, মধু, চিনি বা অন্যান্য সুষম খাবার খাওয়াইতে হবে, তাহলে বাচ্চাদের শরীরে পুষ্টির সৃষ্টি হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে দেশ জুড়ে বেশ উৎসাহের সাথেই কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। 6 থেকে 11 মাস বয়সী শিশুদের দেওয়া হচ্ছে নীল রঙের, আর 12 থেকে 59 মাস বয়সী শিশুদের লাল রঙের ক্যাপসুল। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী কেন্দ্রের পাশাপাশি 5 শতাধিক অস্থায়ী কেন্দ্রেও পরিচালিত হচ্ছে এই কার্যক্রম। আমরা এখানে বাচ্চাদের ভিটামিন এ ক্যাপসুলের খাওয়ানোর জন্য বসে আছি। এখন আসে বাচ্চারা মোটামুটি ভালোই আসতেছে, ভালো সারা আছে। এই যে আপনারা যে ব্যবস্থাটা নিয়েছেন, উদ্যোগ নিয়ে, এটা তো আমাদের ভালোর জন্য, আমাদের বাচ্চার ভালোর জন্য। টিকা বা স্বাস্থ্য যেগুলো আমরা পাই আর কি শিশুদের জন্য, এগুলো যেন যথাসময়ে পাই, ঠিকভাবে পাই, তাতে বাচ্চারাও সুস্থ থাকবে, মায়েরাও ভালো থাকে। বাচ্চার অবস্থা ভালো, আর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য বৃষ্টি দিয়ে ভিজে আসলাম। রোববার কোনো শিশু ক্যাপসুল গ্রহণ করতে না পারলে সোমবার সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে তা খাওয়ানো যাবে। এছাড়া 12 জেলার 58টি দুর্গম উপজেলার জন্য আরও 4 দিন চলবে সরকারের বিশেষ এই কার্যক্রম। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন করা যাচ্ছে। সকাল থেকে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন গ্রহণ শুরু হয়। মেডিকেল, ব্যবসাসহ ভিসা কার্যক্রম পুরোপুরি চালু হবে। দীর্ঘদিন শুধু মেডিকেল ও জরুরি ভিসা চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর মধ্য দিয়ে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন ও ব্যবসা বাণিজ্য আরও গতি পাবে প্রত্যাশা আবেদনকারীদের। সপ্তাহ খানেক ধরে পানি নেই কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10-এর বাসাবাড়ির ওয়াসার লাইনে। কোথাও কোথাও সংকট বছর জুড়ে। অতিরিক্ত টাকায় একই কর্তৃপক্ষের পানি কিনছেন বাসিন্দারা। বারবার লাইন পরিবর্তন করেও হচ্ছে না সমাধান। ওয়াসার দাবি চাহিদার তুলনায় অপর্যাপ্ত হয়ে পড়েছে উত্তোলন। সহসাই সংকট থেকে মিলবে না মুক্তি। তৃষ্ণার ভার নিয়ে চলা যায় কিছুক্ষণ, তবে সংসারের কোন কাজটি পানি ছাড়া সম্ভব? তাই তো ঘরের ঘটিবাটেই পাত্রে পাত্রে এমন পানি জমিয়ে রাখার চেষ্টা। মাসে মাসে ঠিকই বিল নিচ্ছে ওয়াসা, কিন্তু যা সরবরাহ করে তা দিয়ে গৃহস্থালী সামলানোর জো নেই। তাই বাধ্য হয়েই বাড়তি টাকা দিয়ে ডেকে আনতে হয় ওয়াসার ট্যাঙ্কার। তবুও পানি নিয়ে কাড়াকাড়ি, রাত থেকেই ধরতে হয় সিরিয়াল। ওয়াসারের লাইন ধরে তারা চায়, রাত্র 2টা-3টে যাই থাকে, তবু সিরিয়াল পায় না। পাইতে পাইতে পানি আস্তে আস্তে রাত্র বাজে। পানি পাচ্ছি না, একদিন পর একদিন পানি পাই, আর লাইনের পানি পাই না, বাইরের থেকে পানি আমাদের সংগ্রহ করতে হয়। ঢাকার কাজীপাড়া, পূর্ব মণিপুর, শেওড়াপাড়ার বাসাবাড়িতে পানির সংকট দীর্ঘদিনের। কোথাও পানি আছে, কোথাও নেই। ওয়াসার লাইন সংযোগ পুনর্সংযোগে এই ভজঘট লেগেছে বলে অভিযোগ বাড়ি মালিকদের। ব্যাখ্যা চাইলে ওয়াসা বিরাট বড় ব্যাখ্যা দেয়। ভাকুরতার পানি, ওই গুলশান এলাকার বড় প্রজেক্টের অসুবিধা, এদিকে পাম্পের পানি স্তর নিচে নেমে গেছে, কিন্তু তারা তো ভবিষ্যৎ চিন্তা করে বসাবে। পাশের 2 বাসে 3 বাসে পানি আছে, আমার বাসে পানি নেই। পাইপের স্লোপিং এর কারণে একে তো পাইপে পানি নেই, খালের মতো অবস্থা, যেদিকে স্লোপ ওদিকে পানি যাচ্ছে। চাহিদা মতো সরবরাহ নেই। এলাকার পাম্পে মাসখানেক ধরে চলছে রিবোরিং এর কাজ। পাম্পের লোক ঠিকমতো পানি পাওয়া যায় না, এই কারণে খুঁজছিলাম। আমরা এখন ড্রিলিং স্টেপে আছি, এরপর হচ্ছে গিয়ে আমরা জেটিং স্টেপে যাব, তারপর পাম্প ইনস্টল করে পানি পাওয়া যাবে। আশা করা যাচ্ছে যে 1 মাস লাগবে। মিরপুর 10-এর বিভিন্ন সড়কের বাসিন্দাদের একই অবস্থা। আপদকালীন সমাধানে প্রতিদিন 3200 লিটারের 199টি ট্যাঙ্কার কাজ করছে এলাকাগুলোতে, কিন্তু তাতেও ওয়াসার বিরুদ্ধে অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ। আমাদের সিরিয়াল 199 গাড়ি। 199 গাড়ি আজকে একদিনে? জি জি জি, একদিনে 199 গাড়ি। জি জি। পানির রেটও বেশি, আবার যেখানে 600 টাকা গাড়িতে লেখা আছে অলরেডি, সেখানে আপনার যা নিচে 900 টাকা করে। আবার বলো এখান থেকে চাবি বন্ধ, আবার মাঝে মাঝে গেলে আমরা যখন চাপ দিই তখন আবার ঠিক থাকে পানি। 5-6 দিন ধরে আমরা কাজ করি, মানুষের ওইখানে পানি নাই দেখে আমার কাজ নাই। প্রতিদিন সারাদিন 3বার 4বার ছাড়ি মোটর, 1 ফোঁটা পানি আসে না। মধু ব্যাপারী মসজিদ, এটার মধ্যে পানি নেই। কালকেও এলান করছে যে আপনারা বাসা থেকে ওযু করে আসেন। ওয়াসা অঞ্চল 4-এর কার্যালয়ে দেখা যায় পাইকপাড়া, কাজীপাড়ার গ্রাহকরা ঘুরছেন অভিযোগ নিয়ে। নির্বাহী প্রকৌশলী বলছেন 380টি টিউবওয়েল কম্পাউন্ডের বেশিরভাগের উত্তোলন সক্ষমতা কমে এসেছে। সাভারের ভাকুরতা থেকে কিছু লাইন সংযোগ স্থাপন করা গেলেও পানি সংকট কাটছে না এখনই। বলে যে ওই লাইনে তো পানিই নেই, তো ওই লাইনে পানি নাই, অথচ আমাকে ওই লাইন থেকে কেন আমাকে জয়েন দিল, যে লাইনে পানি নেই। উনি আমাদেরকে একটা বিকল্প পরামর্শ দিয়েছেন যে পানির যে ক্রাইসিস, এটা ওনারা সমাধান করা কঠিন হবে, আপনারা বিকল্প চিন্তা করেন। যে এলাকাগুলো ডিপিওয়েলগুলো আছে, এখানে কমপক্ষে 20 বছর আগে এই ডিপিওয়েলগুলো কূপগুলো খনন করা হয়েছে। দীর্ঘদিন ধরে পানি এক্সট্রাক্ট করা হচ্ছে, কিন্তু নতুন জায়গা না পাওয়ায় আমরা কিন্তু ডিপিওয়েল বসাতে পারতেছি না। আর এনাদের ইয়েটা হলো প্ল্যান্টের উপর সরাসরি নির্ভরশীল হয়ে পড়ছে, সেজন্য 2 সোর্স থেকে যখন পানি পাবে এনাদের সমস্যাটা কেটে যাবে। পদ্মা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকেও আগারগাঁও 60 ফিট হয়ে বৃহত্তর মিরপুরে পানি সংযোগ আনতে পরিকল্পনা করছে ওয়াসা। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পের 3 দিন পরও মিলছে জীবিতদের সন্ধান। এখনও ধ্বংসস্তূপ থেকে শোনা যাচ্ছে আর্তনাদ। তাদের উদ্ধারে চলছে জরুরি বিভাগের কর্মীদের প্রাণপণ চেষ্টা। এ পর্যন্ত বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার সম্ভব হয়েছে। বের করা হচ্ছে একের পর এক মরদেহ। এরই মধ্যে প্রায় 1,500 প্রাণহানি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। চাপা পড়ে থাকা প্রায় 60,000 মানুষের ভাগ্য এখনও অজানা। স্থানীয়দের পাশাপাশি অভিযানে অংশ নিয়েছে বিভিন্ন দেশের 30টির বেশি উদ্ধারকারী দল। চারপাশে যখন মৃত্যুর মিছিল, তখন উদ্ধারকর্মীদের প্রাণপণ চেষ্টায় প্রাণের সন্ধান। আবেগ ধরে রাখতে না পেরে কান্নায় ভেঙে পড়লেন ভূমিকম্পে চাপা পড়েও জীবন ফিরে পাওয়া এই ব্যক্তি।
ধ্বংসস্তূপের ভেতর থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছে 9 মাস বয়সী এই শিশুও। জরুরি বিভাগের কর্মীদের প্রাণপণ চেষ্টায় প্রাণে বেঁচেছে তার মাও। জীবিত উদ্ধার হয়েছে 11 বছর বয়সী আরও এক শিশু। ভেনেজুয়েলার ভয়াবহ জোড়া ভূমিকম্পে যখন শত শত মানুষের মৃত্যু আর স্বজনদের আহাজারিতে তৈরি হচ্ছে হৃদয় বিদারক পরিস্থিতি, তখন মুদ্রার উল্টো পিঠে তৈরি হচ্ছে কিছু অলৌকিক বেঁচে ফেরার গল্প। প্রাণের সন্ধানে দিনরাত লড়াই চলছে উদ্ধারকর্মীদের। স্থানীয়দের পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন দেশের অন্তত 1600 উদ্ধারকর্মী। চাপা পড়াদের আর্তনাদ শুনে শনাক্ত করা হচ্ছে জীবিতদের। এত মরদেহের ভিড়ে দু একজনের প্রাণের স্পন্দন নতুন উদ্দীপনা যোগাচ্ছে ক্লান্ত উদ্ধারকর্মীদের। বিপুল সংখ্যক মানুষ যোগ দিলেও প্রয়োজনীয় যন্ত্রপাতি সংকটে ধীর গতিতেই চলছে উদ্ধার কাজ। কোথাও জীবিত উদ্ধারের সম্ভাবনায় অবলম্বন করা হচ্ছে বাড়তি সতর্কতা। ভারী যন্ত্রপাতি ব্যবহারের দাবি তুলছেন ধৈর্যহারা স্বজনরা। সবকিছুর ঊর্ধ্বে স্থানীয় জনগোষ্ঠীর সবাই সহায়তা করছে। সব শ্রেণীর মানুষই হাত বাড়িয়ে দিয়েছে। অন্য দেশও আমাদের সাহায্য করছে। সবার সহায়তায় অনেক মরদেহ বের করে আনতে পারছি। আমাদের কাছে কোনো ভারী যন্ত্রপাতি নেই। প্রচুর উদ্ধারকর্মী সাহায্যের জন্য এসেছেন। সাধ্যমতো সর্বাত্মক চেষ্টা করছেন তারা, কিন্তু আধুনিক যন্ত্রপাতি ছাড়া এসব ধ্বংসস্তূপ সরানো সম্ভব নয়। জাতিসংঘের হিসাব মতে ভেনেজুয়েলায় এখনও নিখোঁজ প্রায় 60,000 মানুষ। সময়ের সাথে কমছে আটকে পড়াদের বেঁচে থাকার সম্ভাবনা। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। সৌদি আরবে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 14 আরোহীর সবাই প্রাণ হারিয়েছেন। চপারটি সৌদির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান আরামকো ছিল। রোববার দেশটির উত্তর উপকূলের কাছে রাস্তানুরায় এই দুর্ঘটনা ঘটে নিশ্চিত করেছে সৌদির রাষ্ট্রীয় বার্তা সংস্থা SPA। বিধ্বস্ত হেলিকপ্টারটিতে পাইলট ও আরোহী সহ মোট 14 জন ছিলেন। তারা সবাই সৌদি নাগরিক। দুর্ঘটনায় তাদের কেউ বেঁচে নেই। তবে দুর্ঘটনার কোনো কারণ এখনও জানা যায়নি, তদন্ত করছে কর্তৃপক্ষ। ইরান যুদ্ধের কারণে প্রায় 4 মাস বন্ধ থাকার পর শুক্রবার সৌদি আরামকো রাস্তানুরা তেল শোধনাগারে পুনরায় কার্যক্রম শুরু করে। হরমুজ প্রণালীতে নিরাপত্তা ঝুঁকির মাত্রা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। সাগরে পাতা মাইনের বিষয়ে সতর্ক করা হয়েছে মার্কিন নাবিকদের। গুরুত্বপূর্ণ জলপথটিতে পরপর 2 দিন 2টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এরপরই ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চে নির্ধারণ করেছে জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার। মাইন অপসারণে নৌবাহিনীর তৎপরতাও বাড়ানো হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার পর হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বাড়তে শুরু করে। তবে সবশেষ হামলা দুটির প্রভাব পড়েছে সেই চলাচলে। এর আগে গুরুত্বপূর্ণ নৌপথটিতে জাহাজ চলাচলে নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে বলে জানিয়েছিল ইরান। দর্শক, এই ছিল সন্ধ্যার বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।